আহান শ্বশুরবাড়িতে এসে ফেঁসে গেছে। তাদের দাদাবাড়ি না কোথায় ধরে নিয়ে আসছে তাকে। চারিদিকে শুধু ছনের তৈরি ঘর। ঘর দিয়ে তার সমস্যা নেই, কারণ যে কোনো জায়গায় থাকার মতো তার মন মানসিকতা আছে। কিন্তু এখানে থাকার বিন্দুমাত্র মানসিকতা তার ভেতর নেই। অপরিষ্কারের উপর যেটা থাকে এরা এদেরকে ছাড়িয়ে গেছে। শহরে আমিরার বাবা থাকার জন্য আমিরারা সেখানেই বড় হয়েছে। তাদের দাদাবাড়ির লোক প্রত্যন্ত অঞ্চলে থাকেন। বয়স্ক নাকি নাচ জামাই দেখার খায়েশ করেছেন, তাই তাকে ধরে নিয়ে এসেছেন আহসান হাসান। প্রথম দিকে এটা ভাবলেও এই 24 ঘন্টায় সে টের পেয়েছে আসলে সেজন্য নিয়ে আসেনি তাকে। তর্পানোর জন্য এনেছেন দুই শালা তাকে, বোনকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেয়ে নিজেই তো তার সাথে গিয়েছে। আহানের এখানে দোষ কোথায়? সে তো তুলে নিয়ে যায়নি। একে তো জঘন্য জায়গা, ওয়াশরুমও বাহিরে, তার মধ্যে আবার শ্যাওলা পড়া। আজকাল কাদের বাথরুম বাহিরে থাকে, গোসল করারও কোনো প্রাইভেসি নেই। পুকুরে গোসল করতে হয়। ছেলেরা আগে পানিতে নামে, পরে মেয়েরা। সাঁতার জানে না সে, পানিতে নামবে কিভাবে? আশ্চর্য! এজন্য রাতে গোসল করছে। দিনের বেলা এবাড়ি ও বাড়ির নানি দাদি সম্পর্কে হন, তারা এসে তার ধারে বসে থাকেন। মহিলাদের মুখে কোনো লাগাম নেই, উল্টাপাল্টা নোংরা বিশ্রী কথা বলতেই থাকেন। সে বেটা মানুষ হয়েও লজ্জা পায় এসব শুনে। তিক্ত বিরক্ত হয়ে উঠেছে সবার উপর। প্রকাশ না করতে চাইলেও এবার প্রকাশ করতেই হচ্ছে। এখানে আসার পর তাকে যে রুম দেওয়া হয়েছে, ওই রুমে বাহির থেকে গরুর গোবরের গন্ধ আসছে। এরা গরু ছাগল হাঁস মুরগি সব একসাথে পালন করে। মুরগি তার 20টা, হাঁস তার 20টা সারার কাজ সারে এসে বারান্দায়। কয়েকটা তো রুমে চলে এসেছে। এখানে কোনো পরিবেশই নেই। মানুষ যে থাকে তার কোনো অস্তিত্বই নেই। ঘরে জামাই আসছে আপ্যায়ন করবে, তা না মুরগির পিছু পিছু মহিলারা ছুটছে। শাড়ি এমনভাবে পরেছেন শরীর দেখা যাচ্ছে বেশিরভাগ। একটু শালীনতা বজায় রেখে কাপড় পরা যায় না? চোখে সব দেখতে না পেরে রুমের দরজা আটকে বসেছিল সে। আমিরা এখানে আসার পর থেকেই নাড়ে নাড়ে ঘুরছে। মামাতো বোনদের সাথে হিহি হাহা করেই চলছে। পাশের রুম থেকে তার শব্দ আসছে। খাবারটাও ঠিকমতো খেতে পারেনি সে। দুপুরের খাবার খেতে বসলো যখন, তখন নকরত এসে গেছে ভেতরে। আল্লাহর দানার প্রতি এমন মনোভাব আনা ঠিক না, তবুও অবচেতন মন এসব ভাবনা আনছে। যে হাত দিয়ে মুরগির খোপ পরিষ্কার করেছে আমিরার মামানিরা, ওই হাত দিয়ে ভাত বেড়ে দিচ্ছে তাকে। এটা ভাবতেই পেটের ভেতর গুলিয়ে উঠল। সেই সময় গরুর গোবরের গন্ধ এসে নাকে লাগল। গরুর গোয়াল মানুষ বানায় বাড়ির পেছনে, এরা বানিয়েছে সামনে, তাও আবার মুখের সামনে। আহান একবার মুখ ঘোরালো। সবাই খাচ্ছে স্বাদ করে, একমাত্র সেই পারছে না। আহসান হাসান তাদের নানা মামা বাচ্চা কাচ্চা মাটিতে মাদুর পেতে বসে গান্ডে পিণ্ডে গিলছে। একটু ঘৃণা লাগছে না এদের? আহান উঠে যেতে চাইল খাবার রেখে, শরীর খারাপ বলে, কিন্তু তাকে জোর করে খাওয়ানো হলো। সারাদিনে ক্লান্তিতে শেষ হয়ে যাচ্ছিল সে, তাই বিছানায় গা এলিয়ে দিল। গায়েলাতেই দেখে রুমের ভেতর সিলিং ফ্যান নেই। দুপুরেই তো ছিল। উঠে বসতেই আমিরার সাথে চোখাচোখি হলো। দূরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। যখন কিছু বলতে যাবে তার আগেই বুঝে গেল মেয়েটা। দ্রুত জানালা খুলে দিল। বলল, আপনি প্লিজ চেঁচাবেন না, বুঝতেই তো পারছেন। আহান আমিরার মুখের দিকে তিক্ত চোখে তাকিয়ে থাকল। সারাদিনের ক্লান্তি বিরক্তি ক্ষোভে পরিণত হলো। খ্যাক করে উঠে বলল, কি বুঝবো হ্যাঁ? এসেছি থেকে অশান্তিতে আছি। আমার বাড়িতে কেউ তোমাকে এভাবে অশান্তি দিয়েছে? মানুষ সামান্যতম পরিষ্কার হয়,
তোমার নানা বাড়ির লোক এত নোংরা কেন? এত খচ্চর কেন? খাবার খায় কিভাবে? আগে এটা বলো, এরা যে গরু টরু পালে এসব বললে না কেন? তুমি কি প্ল্যান করে আমাকে নিয়ে এসেছো শাস্তি দেওয়ার জন্য? আশ্চর্য, চেঁচাচ্ছেন কেন? দয়া করে গলার আওয়াজ নিচে নামান, সবাই শুনতে পাবে। আহান খেকিয়ে ওঠার আগেই আমিরা দৌড়ে তার কাছে এসে হাত পাখা দিয়ে বাতাস করতে শুরু করলো। দয়া করে দয়া করে চেঁচাবেন না। বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু একটু বুঝুন। আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বলতে ওরা গরু পালে। আহান এমনভাবে তাকালো যেন চিবিয়ে খেয়ে ফেলবে তাকে। কাচুমাচু করে উঠল মেয়েটা। হাত পাখা দিয়ে মাথার কাছে বাতাস দিতে দিতে জিজ্ঞেস করল, এভাবে তাকাচ্ছেন কেন? আমি কি করেছি? আহান দাঁতে দাঁত পিষে বলল, তুমি কিছু করনি, আমি করেছি। চেঁচাচ্ছেন কেন? আমি তো বললাম মাথা থেকে বেরিয়ে গেছে। কথাটা শেষ করে মুখ গোজ করল সে। আহান আঙুল তুলে শাসালো, মাথা থেকে বের হবে কেন এসব? ভাই বোনদের সাথে তো হাহাহিহি করতে মাথা থেকে বের হয় না? খিলখিলিয়ে হাসতে ভুলে যাও না? তাহলে এটা ভুললে কেন? আমিরার চেহারা আরেকটু ঝুঁকে গেল, কালো ছায়া নামল। আহান নিষেধ করল, একদম মুখ গোজ করবে না, স্টেট দাঁড়িয়ে থাকবে। আমিরা সোজা হয়ে গেল, মিনমিন করে বলল, একটু ঠান্ডা পানি মাথায় দিয়ে দেব? তোমার কি মনে হয় আমার মাথা গরম? পানি দিলে ঠান্ডা হবে? আমিরা দুই পাশে মাথা নাড়ালো, মুখ দিয়ে উচ্চারণ করল, একদম না, একদমই না। আপনার মাথা গরম সেটা আমি কখন বললাম? তাহলে বললে না কেন? আমিরার মুখটা দেখার মতো হলো, চোয়াল ঝুলে পড়ল, ঠোঁট দিয়ে শব্দ বেরোলো না। এটা কেড়ে বাবা? মাথায় পানি দেওয়ার কথা বললে বলে মাথা গরম না, গরম না বললে বলে ঠান্ডা কেন বললে? আশ্চর্য। আমিরা যাবে তো কোথায় যাবে? আহানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো সে, ধমকও খেলো, এখন এভাবে তাকিয়ে আছো কেন? যাও পানি নিয়ে আসো। আমিরা তড়িঘড়ি করে নামতে গিয়ে দুইবার উষ্টা খেলো, তবুও ছুটল। পেছন থেকে খ্যাঁকানো স্বর ভেসে আসছে, ছুটছ কেন? পাগলা কুত্তা তাড়া করেছে তোমাকে? আমি তোমাকে কিছু বলেছি যে এভাবে দৌড়াচ্ছ? আমিরা শুনল, তবুও থামল না। পাগলা কুত্তা তাড়া না করলেও স্বয়ং একটা পাগলা কুত্তাকে বিয়ে করে নিয়েছে সে, এখন তো ছুটতেই হবে। বালতিতে করে পানি নিয়ে আসলো কয়েক মিনিটের ভেতরে। এমন মেন্টাল পিস কোথা থেকে তার ভাগ্যে এসে পড়ল সে ভেবে পেল না। চুপচাপ পানির বালতি এনে রাখতে যাবে আহান বলে উঠল, তোমাকে আমি বলেছিলাম পানি আনতে। আমিরা হতবিহ্বল চোখ তুলে তাকালো, বলে কি? এই না বলল পানি আনতে? তার গোল গোল চাহনির ভেতরই আহান উঠে দাঁড়ালো, বলল, পুকুরে চলো। কথা শেষ হওয়ার আগে আগে ছুটলেই তো এসব হবে, বেয়াদব। আমার কথা শেষ হওয়ার পর তো যাওয়া উচিত ছিল তোমার। কথা শেষ করে পায়ে জুতো পড়ল। আমিরার হাতটা সংকোচবিহীন নিজের আঙুলের ভাঁজে পুড়ে নিল, হাঁটা ধরল পুকুরের দিকে। আমিরা শুধালো, পানিগুলো কি করব? আমার মাথায় ঢালো স্টুপিড। মুখ গোজ করার সুযোগ পেল না, তাকে নিয়েই পুকুর পাড়ের দিকে হাঁটা ধরল। সে আবারও জিজ্ঞেস করল, এখন পুকুরে কি করবেন? মানুষ পুকুরে কি করে? গোসল করে। জানো যখন জিজ্ঞেস করছো কেন? আমি ভেবেছি আপনি। আহান কেটে দিল কথা, বলল, তুমি ভেবেছ আমি পানিতে নেমে হাডুডু খেলব? এটা কখন বললাম? আহান মাথা ঘুরিয়ে তাকালো আমিরার দিকে, বলল, বলনি। কোনো কথা বলল না মেয়েটা। একটা মেন্টাল পিসের সাথে কথা বলে লাভ নেই। ইচ্ছে করলো পেছন বরাবর একটা লাথি বসাতে। কি বেয়াদব, বদমাইশ! তার সাথেই দুনিয়ায় বদমাইশি করবে।
আর বোনদের দেখলেই আপু আপু বলে মুখে ফেনা তুলে ফেলবে। খবিশের খবিশ। আমিরা ভেবে পায় না তার এত ভালো শাশুড়ি, এত ভালো ননদ, দেবর, ভাসুর, শ্বশুরদের ভিড়ে এটা কিভাবে এমন খারাপের খারাপ হলো। কথা শুনলেই ইচ্ছে করে লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিতে। শুধু সাহসের অভাবে পারে না। কিন্তু মনে মনে পশ্চাৎ দেশে কতটা কিলঘুষি লাথি মারে তা আহান হিসেব করতে পারবে না। একটা কথা মাথায় আসতেই আমিরার ঠোঁটে হাসি ফুটল। চোখের সামনে টেলিকাস্ট হলো বহুদিনের পুরনো দৃশ্য। আহান ঘুমিয়েছিল তার পাশেই। সারাদিন ধমকাধমকি করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আমিরার সুখ কেড়ে নিয়ে নিজে সুখে শান্তিতে ঘুমাবে, সে এটা মেনে নেবে এত সহজে? মানবে না। তাই উঠে বসে হাত নাড়ালো চোখের সামনে। যখন বুঝল গভীর ঘুমে কষে গাল বরাবর একটা জোরালো চর বসালো। এতদিনের সকল ক্ষোভ উগরে দিল এক থাপ্পড়ে। আহান ধরফর করে উঠে বসে তার দিকে তাকালো আহাম্মকের মতো। তাকে দেখতেই কপাল কুঁচকালো নিমিষেই, যেন জন্মের শত্রুতা আমিরার সাথে। খ্যাঁক করে উঠে বলল, কি হয়েছে? এমন বসে আছো কেন মৃত মানুষের মতো? এটা কোনো কথা হলো? তবুও ভদ্রমেয়ে আমিরা চুপচাপ শুয়ে নিল। কারণ মাত্র একটা চর মেরেছে এবং সেই চরের দাগও বসে গেছে গালে। আহান গালে হাত দিয়ে বিড়বিড়িয়ে উঠল, জ্বালা করছে কেন? আমিরার দিকে তাকাতেই সে আমতা আমতা করে বলে উঠল, মশা কামড়েছে। আহানের ওই সময়কার মুখটা মনে হতেই আবারও অট্টস্বরে হেসে উঠল সে। ভুলে গেল সামনেই দাঁড়ানো আহান। হাসতে হাসতে গায়ে ঢলে পড়ল। আবারও দুই একটা গায়ে ধাক্কা দিয়ে বসল। যখন হুঁশ ফিরল কটমট করে আহানকে তাকিয়ে থাকতে দেখল। তড়িঘড়ি করে সরে যেতে নিয়ে উষ্টা খেল আবারও। আহান সেদিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করল, হে হে করা শেষ হয়েছে? উপর নিচ মাথা দোলালো ভদ্র মেয়েটি হয়ে, মাথা ঝুঁকিয়ে ফেলল। থুতুনি ঠেকল গলার সাথে। আহানের তিরিক্ষি স্বর, সব পাগল ছাগল কেন আমার ভাগ্যে খোদা? কারণ বড় পাগল আপনি। মিনমিন করে বলা কথা কানে গেল না আহানের। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, মিনমিন করে কি বলছো? আমিরা দুই পাশে মাথা দোলালো। বলল, কিছুই বলিনি। আহান বলল, কম কথা বলাই ভালো, কম কথা বলবে। বাধ্য স্ত্রীর মতো মাথা নোয়ালো সে। ভেতরে ভেতরে ফেটে পড়ল একাকার সম ক্ষোভে। কিরমিরিয়ে উঠে বলল, কম কথা তোর পেছন দিয়ে ভরে দেব শালার পর শালা। মুখে ভেঙচি কাটতেই আহান জিজ্ঞেস করল, এই ভেঙচি কেটেছ কেন? মনে মনে গালি দিচ্ছ আমাকে? আমিরা দুই পাশে মাথা দুলিয়ে বলল, একটাও গালি দেইনি। চোখা নয়ন ফিরিয়ে নিয়ে পানির দিকে অগ্রসর হলো আহান। বলল, খেয়াল রেখো, দেখিও তোমার নানিরা না আবার এসে বসে যায়। খেয়াল রাখবে জানালো আমিরা। আহান ঘাটে নেমে কিছুক্ষণ পানিতে পা ভিজিয়ে বসল। একটা ঘটনা মনে কড়া নাড়ছে। জাইন ভাইদের নানা বাড়িতে পানিতে যখন সবাই ধপাস ধপাস করে পড়ছিল তখন কি ভয় না লাগছিল? এখন মনে হলে হাসি পায়। তাদের সবার মধ্যে বিচ্ছু ছিল নুসরাত, কিন্তু 5 বছরে তা কমে গেছে। সময়ের আবর্তনে কত কি কমে যায়, মানুষ বদলে যায়, ভালোবাসার রং বদলায়। তাদের সব ভাই বোনের ভালোবাসা কি বদলেছে? দিন দিন তা তীব্রতর হচ্ছে একে অন্যের প্রতি। আহান পানিতে নামতেই আমিরা একসাথে অনেকগুলো ভেঙচি কাটল। ডুব দিয়েছে দেখেই চেঁচিয়ে উঠল, নিজে হে হে করলে সমস্যা নেই, আমি করলেই সমস্যা। রাজাকারের নাতি, শালার পর শালা। আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে পশ্চাৎ দেশে একটা লাথি দিয়ে ফেলে যেত। আমি বলে তোকে এখনো সহ্য করছি।
আরেকদিন যদি তোকে পণ্ডিতি করতে দেখি লাথি দিয়ে পানিতে ফেলে দেব। বুইড়া ধামড়া সাঁতার জানে না, আবার স্টাইল কত। আমিরা কথা শেষ করে সামান্যক্ষণ ভাবল কিভাবে লাথি দিয়ে আহানকে পানিতে ফেলবে। ভাবতেই হাসি ফুটল ঠোঁটে। দীর্ঘ হাসি শেষ করে শ্বাস ফেলতেই পারল না আহান। মাথা তুলে তাকালো। নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল তার দিকে কিছুক্ষণ। আমিরা গুটিয়ে গেল। ঢোক গিলে কিছু জিজ্ঞেস করতে যাবে, বাতাসে হিমশীতল গলার স্বর বাড়ি খেল। সব শুনেছি। আমি শালার পর শালা? আমার বাপ তোমার শালা হয়? আমি বুইড়া ধামড়া? প্রশ্নের বাণে জর্জরিত হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকল সে। কথা বলার জন্য শব্দের যথেষ্ট অভাব বোধ করল মেয়েটা। ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে ঢোক গিলল। আহান যে শুনে ফেলবে তা তার মাথায় একটুও ছিল না। কি বলবে বুঝে পেল না। চোখের পাতা ফেলে নিজের দিকে থাকা দৃষ্টির সংযোগ ভঙ্গ করতে চাইল, সম্ভব হলো না। চেয়ে রয়েছে এখনও এক দৃষ্টিতে। ওই নজরে কি ছিল আমিরা জানে না। সে নড়তে পারল না নিজের জায়গা থেকে। পালাতে চাইল স্থান ছেড়ে, তবুও শটান হয়ে দাঁড়িয়ে রইল। ড্যাব ড্যাব করে চেয়ে বিড়বিড় করল, আমি কিছু বলিনি, আপনি ভুল শুনেছেন। নাসির মঞ্জিলে রাতের খাবার খাচ্ছেন মম, নাসির সাহেব, নাজমিন বেগম। ঝর্ণা বেগমের সাথে ভিডিও কলে কথা বলছেন। কোথায় ঘুরেছেন, কোথায় কি করেছেন সেসব জানাচ্ছেন। সুফি খাতুন বিছানায় শুয়ে আছেন পায়ের উপর পা তুলে। রাতের বেলা রুমের ভেতর সানগ্লাস লাগিয়ে। ঝর্ণা বেগম কবার তাকালেন তার দিকে। গলার আওয়াজ ধিমি করে বললেন, আপা তুমিই বলো, রাতে কে সানগ্লাস পরে? ওনার নাকি চোখে ট্যান পড়ে যাবে। সারা মুখ রেখে চোখে পড়বে কেন? নাজমিন বেগম কিছুই বললেন না, শুধুই হাসলেন। মম ডাকল, সেজো মামানি? জবাব দিলেন, হ্যাঁ। বিষয়টা ছোট মামানিকে বলো। ঝর্ণা বেগম রুহিণী বেগমের কথা বলতে গিয়ে হেসে ফেললেন। ওরে বলবো ছোট ফুপি এসব করছে? ও বলবে এই মেন্টাল মহিলাকে বলেছিলাম নিয়ে যেও না। আমার কথা না শুনে নিয়ে গিয়েছিলে কেন? এবার নিজেরা ঠেলা সামলাও। আমি বাবা কিচ্ছু জানি না। কথা শেষ করে হাসতে লাগলেন নিজেই। তারপর মমকে জিজ্ঞেস করলেন, নুসরাত কোথায়? দেখতে পাচ্ছি না যে। ঝর্ণা বেগমের রুমের দরজা আনলক হলো। ভেতরে ঢুকতে দেখা গেল সুরভি আর ইরহামকে। দুজনে এসে ধপাস করে শুয়ে পড়েছে। ইরহাম মায়ের হাতে মাথা দিয়ে হাত পা ছড়িয়েছে। মম খাবার খাওয়ার শেষ করে হাত সিঙ্কে ধোয়া শেষে উত্তর দিল, ও বাড়িতে। ইরহাম ঘাটালো না, চোখ বন্ধ করে শুয়ে রইল। ঝর্ণা বেগম বললেন, হঠাৎ ও বাড়িতে কেন? মম অবাক হয়ে বলল, ও মা, তুমি জানো না ছোট মামানি ছোট মামা ডেটে গিয়েছেন, এজন্য রান্না করে দিতে গিয়েছে নুসরাত। চোখ মুখ কুঞ্চিত করে ইরহাম উঠে বসল। সুরভি তাকে খুঁচিয়ে সোজা করে বসিয়েছে। কানে কানে কিছু একটা বলায় তার নিজেরও টনক নড়েছে। নুসরাত রান্না করে দিতে গিয়েছে? কথাটা মায়ের হাত থেকে মোবাইল নিতে নিতে জিজ্ঞেস করল সে। কপালে হাজারটা ভাঁজ পড়েছে। বলল, একবার ওর হাতের রান্না খেয়ে রাস্তার দুটো কুত্তা উধাও হয়ে গিয়েছিল, আরও রান্না করতে গিয়েছে। মম হেসে ফেলল উচ্চ স্বরে। ঝর্ণা বেগম ধপাস করে চাপড় বসালেন তার পিঠে। ইরহাম চোখের ইশারায় কিছু একটা শুধালো। মম উত্তর দিল, 1 মিনিট, রুমে গিয়ে জানাচ্ছি। ঝর্ণা বেগম তাদের ইশারা আশারা টের পেলেন, তাই নিজের ব্যাগ থেকে আরেকটা মোবাইল বের করে সেটা নিয়ে বসলেন। তাদের কথায় কান দিলেন না, তবুও ফুসুর ফাসুর কথা ভেসে আসছে কানে। ওরে আটকালি না কেন? মম বলছে, আটকাবো কিভাবে? মেজো মামানি ঠেলে ধাক্কিয়ে পাঠিয়ে দিয়েছেন।
কথা বলতে বলতে ছেলে মেয়ে দুটো রুমের দরজা খুলে বেরিয়ে গেল। ঝর্ণা বেগমকে সুফি খাতুন শুধালেন, কি গুজুর গুজুর ফুসুর ফাসুর করছে ওরা? উনি কাজ ঝাঁকালেন, ওরা ওদের মতো কথা বলছে, আমি জানি না ফুপি। সুফি খাতুন আর মাথা ঘামালেন না, নিজের চশমা নিয়েই ব্যস্ত হয়ে গেলেন। মমকে সুরভি বলল, তুমি রুমে যাও। মম নাজমিন বেগমের হাতে হাতে কাজে গিয়ে দিয়ে রুমে গেল। ততক্ষণ পর্যন্ত তাদের নর্মাল কথাবার্তা চলল। রুমে ঢুকেই দরজা লাগাতেই ইরহাম বলল, আজ রাতে বাড়ি আসবে? মনে হয় না। কখন গিয়েছে? 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী দুজনেই মাথা দুলিয়ে খিক খিক করে হেসে উঠল। মমর সাথে আরও 2-1টা আলাপ সেরে মোবাইল রেখে দিল। সুরভি জিজ্ঞেস করল, জ্বালাবে? কেন জ্বালাবো না? ও দুনিয়ার সবাইকে জ্বালিয়েছে, ওকে জ্বালানোর দায় আমার। তুমি কিছু বললে যদি পরে তোমাকে কিছু বলে, তোমার কি মনে হয় আমি বললে কথার জবাব না দিয়েও ছেড়ে দেবে? ছেড়ে দেবে কিভাবে? ভাই বোন তো দুজনেই সমান। ইরহাম মায়ের মোবাইলটা বিছানায় রেখে দিয়ে আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে নিল। খালি পায়ে রুম হতে বের হয়ে বলল, চলো একটু বাহিরে হেঁটে আসি। সুরভি বুঝল ওই বিষয়ে আর কথা বলবে না এখন। বাহিরে যাওয়ার কথা জিজ্ঞেস করল না, বলল বোঝা গেল না। সুরভিকে জুতো পরে বের হতে দিল না, ঠিকঠাক নাকি এতে ফিল পাবে না। বাহিরে বের হতেই বাতাসের ছোঁয়া পেল তারা। মৃদু বাতাস বইছে চারিদিক হতে। সুরভি শুধালো, আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে তুমি কাকে বিয়ে করতে? ভেবে দেখিনি। অবাক হয়ে শুধালো, কেন? কখনো ভাবনাতে আসেনি এই কথা। তাহলে কি আসতো? ইরহাম হেসে ওঠে, চোখ পিটপিট করে তাকায় সামনে। বলে, চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভেসে উঠত, তোমার কথা মস্তিষ্কে চলাচল করত। প্রথমে আমার কথা মাথায় আসেনি কেন? এসেছিল। আমি সাময়িক সময়ের ঝোঁক ভেবেছিলাম। নুসরাত বুঝে গিয়েছিল, নিষেধ করেছিল, তোমাকে নিয়ে কোনো ধরনের ছেলেখেলা চলবে না। ছেলেখেলা বলতে? ইরহাম কাজ ঝাঁকালো, বলল, অন্য মেয়েদের মতো কয়েকদিন ডেট করে ছেড়ে দেওয়া, এটাই। আমি যদি মেনে যেতাম। তুমি যদি মেনে যেতে তাহলে তুমি সুরভি শিকদার আজই ইরহাম শোয়েবের স্ত্রী হতে না। নাক টেনে দিয়ে বলল, বুঝেছ? মাথা দোলালো সুরভি। বলল, এখন আমার প্রতি তোমার পছন্দের মাত্রা কেমন? আগের থেকে বেশি নাকি কম? ইরহাম কিছুক্ষণ ভাবল, সময় নিল, তারপর বলল, সাহিত্যিক কথা বললে তুমি হাসবে, মজা উড়াবে, তাই সাধারণ কথা বলি। যেহেতু আমি সাধারণ মানুষ, আমি তোমাকে 5 ফিট 3 ইঞ্চি পছন্দ করি। সুরভি হেসে ফেলল, হো হো করে হেসে উঠল তাকে নিয়ে। বলল, আচ্ছা, এসব বাদ দাও। শুনতে কেমন যেন লাগে। নুসরাতের সাথে আগে তো তোমার সম্পর্ক খুব ভালো ছিল, এখন সাপে নেউলে পরিণত হচ্ছে কেন? তুমি সিও পদে বসার জেদ ধরেছ কেন? ধুর, আমাকে কেউ দেবে ওই পদ? তোমার মনে হয় এটা? সবার আগেই তো আব্বু আমাকে একটা লাথি দেবে, বলবে কিছু জানো তুমি? নুসরাতকে চেতানোর জন্যই ওই পদ চাই। ও বোঝে আমার আচরণ, তাই তো নিজেও পাল্লা দিয়ে ঝগড়া করে। কথা শেষ করতেই দেখতে পেল শোয়েব সাহেব হাতে কিছু খাবারের ব্যাগ নিয়ে আসছেন। ইরহাম আর সুরভিকে এভাবে খালি পায়ে দেখে ভ্রু কুঁচকালেন। খালি পায়ে কেন দুজন? তারা উত্তর দিল না। দুজনে দুই পাশ থেকে বাহু আঁকড়ে ধরল। সুরভি ইশারায় শুধালো, শাশুড়ি মায়ের জন্যই সব। শোয়েব সাহেব ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে চোখানয়নে তাকালেন। বললেন, কেন? আমার স্ত্রীর প্রতি জেলাস তুই? ও মা, আমি জেলাস হব কেন? শোয়েব সাহেব বললেন,
তোর শাশুড়ির হ্যান্ডসাম সুন্দর কেয়ারিং একটা স্বামী আছে, তোর তো তা নেই, এজন্য। সুরভি খিলখিল করে হেসে উঠল, বলল, আমার শাশুড়ি মায়ের অতি হ্যান্ডসাম কেয়ারিং একজন হাজবেন্ড থাকলেও অতি হ্যান্ডসাম কোনো শ্বশুর নেই। শোয়েব সাহেব এলিভেটরে ঢুকে ছেলেকে ধমকে উঠলেন, বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? বোতামকে টিপবে, আমি নাকি সুরভি? ইরহাম মুখ বাঁকিয়ে বাবার দিকে তাকিয়ে থেকে বোতাম টিপল। সুরভি আর শোয়েব সাহেবের খুনসুটি শব্দ আসছে। হাতের খাবারের ব্যাগ থেকে খাবার বের করে আগে ভাগেই তার হাতে ধরিয়ে দিলেন। ইরহাম হাত বাড়াতেই চাপড় বসিয়ে বললেন, তুই নিচ্ছিস কেন? ওর মা এখনও খায়নি। মিনমিন করে বলল, ওকে যে দিলে। শোয়েব সাহেব কপালে দ্বিগুণ ভাঁজ ফেলে বললেন, ও আর তুই কি এক হলি? এক না? না। ইরহাম কথা বাড়ালো না, দুজনকে পেছনে ফেলে ধূপধাপ পায়ে চলে গেল। নির্বিকার চিত্তে আসলো শ্বশুর বৌমা। পেছন থেকে হিহি করে হাসির শব্দ ভেসে আসছে। ইরহাম তাদের বিশেষ পাত্তা না দেওয়ার চেষ্টা করল। দুজন এক হলেই এভাবে অপমান করে, তার কোনো মান নেই নাকি ওদের কাছে? আশ্চর্য! এত অপমান, এত অপমান সে মেনে নেবে কিভাবে? খোলা জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রুমের মেঝেতে। এসি চালানো থাকলেও রুমটা তেমন একটা ঠান্ডা নয়। চারিদিকে কস্তুরীর সুবাস ভেসে বেড়াচ্ছে। মৃদু শ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দ আসছে বেডের উপর থেকে। শরীর কুঁকড়ে শুয়ে থাকতে দেখা গেল বিছানার মধ্যে নুসরাতকে। বাহিরে বৃষ্টি আসার তোড়জোড় চলছে খুব করে, বাতাস বইছে ঝড়ের ন্যায়। আরশ কাউচে হাত পা ছড়িয়ে বসা, উদম গায়ে, শাওয়ার নেওয়ায় পানি পড়ছে চুল থেকে। কাউচ থেকে উঠে বিছানার দিকে যেতে ইচ্ছে হলেও বসে থাকতে হলো। নুসরাত হুঁশিয়ারি দিয়েছে তার আশেপাশে দেখলে লাথি মারবে। এই মুহূর্তে তাকে ঘাটানো আর আহত বাঘিনীকে খোঁচানো একই ব্যাপার। ক্ষোভে হিস হিস করছিল। পারলে চুল টুল ছিঁড়ে ফেলত, শুধু পারিনি বলে হয়তো তাকে ছাড় দিয়েছে। না হলে আগের নুসরাত নাসির হলে তক্তা বানিয়ে রেখে দিত। আরশের বসে থাকার ভাবনা স্থায়ী হলো মাত্র কিছুক্ষণ। উঠে দাঁড়িয়ে প্রথমে বিছানার দিকে যেতে নিয়ে থেমে গেল। জ্বালাতে ইচ্ছে হলো না মেয়েটাকে, ঘুমাচ্ছে ঘুমাক। আবারও ফিরে গিয়ে বসে গেল কাউচে। ভদ্র ছেলেটি হয়ে চুপটি করে বসে রইল, কিন্তু ভেতরের খচখচ থামল না। হাত পা সহ সমগ্র শরীর নিষ্পিস করে উঠল জ্বালানোর জন্য। বসে থাকা গেল না আর তার দ্বারা। উঠে দাঁড়ালো ধরাম করে। 25 বছর কম তো ঘুমায়নি, এখন একটু কম ঘুমালে কোনো কিছু হবে না। আঙুল দিয়ে টোকা দিল গায়ে, এই এই নুসরাত। নুসরাত গা থেকে হাত সরিয়ে দিল, বলল, সরুন, ঘুমাতে দিন, পরে ঘুমাবি, ওঠ। চোখ খুলে পিটপিট করে তাকালো, কপালে ভাঁজ পড়ছে। বিরক্তিতে যে তেতিয়ে উঠছে তা বোঝাই গেল চেহারা দেখে। চোখ বন্ধ করে আবার মেলে শুধালো, কি হয়েছে আপনার? ঘুমাতে দিবেন না? 25 বছর কম তো ঘুমালি না, আজ একটু কম ঘুমালে সমস্যা কি? আপনার এক্স্যাক্ট সমস্যাটা কি? আমার ঘুমানো নিয়ে আপনার সমস্যা হচ্ছে হলে বলে দিন, আমি আমার বাড়ি গিয়ে ঘুমাবো। আরশ নির্বিকার চিত্তে বলল, বিবাহিত মহিলাদের বেশি ঘুমাতে নেই। নুসরাত ত্যক্ত হয়ে উঠছে, ভাষা খুঁজে পাচ্ছে না কি বলবে। আরশ ভোঁতা মুখটা দেখে বলল, ভাষা হারিয়ে ফেলেছিস? তো হারাবো না। আপনি কি পাগল? মানুষ এভাবে ঘুম থেকে কাউকে তোলে? আমার ঘুম আসছে না। কথা থামিয়ে দিয়ে বলল নুসরাত, তো আপনার ঘুম আসছে না, আমি কি করব? কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেব? আশ্চর্য আরশ ভাই, আপনার কি আমাকে দেখে একটু মায়া লাগে না? আরশ ঠোঁট টিপে বসে রইল।
নুসরাত আবারও ধরাম করে শুয়ে পড়ল। বলল, গুলি করব, আই সোয়ার। আবার খোঁচাখুচি করলে। ভারী কি কণ্ঠস্বরটা ভেসে এলো। একবার করে শান্তি হয়নি, আবার করতে চাচ্ছিস? আপনাকে হাজারবার কাঠগড়ায় দাঁড় করিয়ে গুলি করা উচিত। এমন বেটা মানুষকে গুলি করেই ঠিক রাখতে হবে। আরশ কথা বাড়ালো না। নুসরাত ভাবল এবার বুঝি আর জ্বালাবে না, হয়তো সদয় হয়েছে তার প্রতি। চোখে ভারী ঘুম নেমে আসতেই আবারও গায়ে ধাক্কা লাগলো। তার ভাবনাতে এই কথা আনাই ভুল হয়েছে। আরশ নিজে সজাগ থেকে তাকে ঘুমাতে দেবে, এটা ভাবনায় আনলো সে কিভাবে? গড়গড় করে শ্বাস ফেলল নাক দিয়ে। চোখ খুলে তাকাতেই কেক হাতে নিয়ে দাঁড়ানো আরশের চেহারা চোখে ভাসল। রেড ভেলভেট কালারের কেকটা একবার নুসরাত দেখল, একবার আরশের মুখটা দেখল। চোখ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। দেখলে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। নিষ্পাপ মুখটা আগাতেই নুসরাত নিজে পিছু সরে গেল। কেকটা দেখেই খটকা লাগলো তার নিকট, তবুও ধারণা করতে পারল না কেন। উঠে বসে চুল ঢিলে করে খোপা করল। কর্কশ কণ্ঠে শুধালো, কেক কিসের জন্য? আরশ জিভ দিয়ে গাল ঠেলে হাসল। ভ্রুকুটি করে লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় নুসরাতও অনায়াসে বুঝে গেল তার হাসির কারণ, এবং যা বুঝল তা অত্যন্ত সংবেদনশীল ও লজ্জাজনক পর্যায়ের ইশারা। নিমিষেই ছেয়ে গেল গাল বরাবর লালিমা। ক্ষোভে অন্ধকার দেখল সে। গলার আওয়াজ অত্যন্ত ধিমি করে জিজ্ঞেস করল, আমি যা বুঝতে পারছি এটা কি তার জন্য? আরশের গলার আওয়াজ নামানো। গ্রীবা বাঁকিয়ে তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুমি কি বুঝতে পেরেছ আমি তা বুঝতে পারছি না। আবারও তুমি? চোখ পাকালো কথাটা বলতে বলতে। ততক্ষণে বেডের উপর বসে পড়েছে আরশ। উদম শরীরের দিকে একবার চোখ গেল নুসরাতের, তারপর আবার তা সরিয়ে নিল। বলল, উল্টাপাল্টা কিছু করার কথা মাথায় আনবেন না। উল্টাপাল্টা করার কথা কিছুই এই মুহূর্তে মাথায় আনছি না। তাহলে? আরশ হাতের কেকটা কেটে নুসরাতের মুখের দিকে এগিয়ে দিল। সে মাথাটা সরিয়ে নিল। কপালে হাত রেখে বলল, আপনার মাথায় সমস্যা? বিন্দুমাত্র লজ্জা নেই? বুঝে গিয়েছ তুমি? নুসরাত মাথা দোলালো। বলল, আমাকে বোকা মনে হয় আপনার? তা কেন মনে হবে? তোমার মতো শেয়ানা মেয়ে মানুষ এই পরিবারে দুটো আছে নাকি? ঠাট্টা করছেন? ঠাট্টা করব কেন? নুসরাত কথা বাড়ালো না। তার শরীর ভেঙে আসছে। ঘুমে অন্ধকার দেখছে। বিছানায় পড়ে ঘুমাতে মন চাচ্ছে, কিন্তু এই ব্যাটা যা শুরু করেছে ঘুমাতে দেবে কিনা তার কোনো নিশ্চয়তা আছে বলে মনে হয় না। তাই নাক দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার বাসর উপলক্ষে কেক কাটতে হবে, তাই তো? দুই পাশে মাথা নাড়িয়ে না করে দিল। নুসরাতের কপালে ভাঁজ পড়ল আরও কয়েকটা। মাথা ব্যথায় ভো ভো করছে, ঝাঁঝিয়ে উঠল ভেতর। আপনি বাচ্চামো করছেন কেন? বাচ্চামো কখন করলাম? বুঝতে পারছেন না? আরশ তার নাকে হালকা জোরে ঠোকা দিল আঙুলের ডগা দিয়ে। কেক নুসরাতের মুখের ভেতর পুরে দিল বুড়ো আঙুলের সাহায্যে। বলল, ইউ আর নো লঙ্গার এ ভার্জিন, ইটস বিন এ ডেট নাও, দ্যাটস ওয়াই উই আর সেলিব্রেটিং দিস। আরশের দিকে নুসরাত কিছুক্ষণ পলকবিহীন তাকিয়ে থেকে কিছুটা কেক আরশের মুখে পুরে দিয়ে বলল, বিন্দুমাত্র লজ্জা নেই? না। সব জলাঞ্জলি দিয়েছেন? একটু পূর্বেই। কথা বাড়ানোর থেকে ঘুমানো গুরুত্বপূর্ণ মনে হলো তার কাছে, তাই বলল, কেক কাটা শেষ, বাসরও করে ফেলেছেন, নির্লজ্জতার চরম শিখরে পৌঁছে গেছেন, এবার ঘুমান। চোখ দুটো দেখেছেন? ভ্যাম্পায়ারের মতো লাগছে।
আরশ নুসরাতের ঠোঁটে আঙুল বুলিয়ে দিল। কথা কানে নিচ্ছে বলে মনে হয় না। নুসরাত তার হাত ছড়িয়ে দিয়ে বলে উঠল, আগামীকাল আপনাকে আপনার কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। দ্য বিগেস্ট নির্লজ্জ বেকার সৈয়দ হেলাল আহমেদের কনিষ্ঠ পুত্র সৈয়দ আরশ হেলাল নিজের স্ত্রীর সাথে বাসর করার খুশিতে কেক কেটে উদযাপন করেছেন। এই খুশিতে তাকে তার স্ত্রী একটা অ্যাওয়ার্ড দেবেন। খুশি? নুসরাতের কথা শেষ হলো না। ক্ষুধার্ত হায়নার ন্যায় তার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা গেল আরশকে। শক্ত করে মাথার পেছন চেপে ধরে চুমু বসালো নাকে, গালে, ঠোঁটে। গায়ে ধাক্কা লাগলেও তাকে খুব একটা নড়তে দেখা গেল না, ঠায় বসে থাকতে দেখা গেল। বেডের উপর রাখা কেক লণ্ডভণ্ড হলো। সাদা বেডশিটে লাল রং ছড়িয়ে পড়ল সেকেন্ডের ভেতর। নুসরাতের পুরো শরীর লেপ্টে গেল ক্রিমে। সেদিকে কোনো ধ্যান আছে বলে মনে হলো না লোকটার। উত্তাল বাতাসে পর্দা উড়িয়ে দিচ্ছে, তার সাথে নাকে ভেসে আসছে তীব্র কস্তুরীর সুবাস। নুসরাত ধাক্কা দিল বুকে। সরুন, শ্বাস নিতে পারছি না। কথা শেষ করে নিজেই সরে গেল দূরে। হাঁচি দিল, আঙুল তুলে শাসালো। মাত্রই গোসল করেছি, কাছে আসবেন না। সেই নিষেধাজ্ঞা মানা হলো না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে হাসতে দেখা গেল আরশকে। বাগালে ভাঁজ পড়ল সামান্য। অ্যাডামস অ্যাপেল ওঠানামা হতে দেখা গেল। নুসরাত সরে যেতে যেতে বলল, খবরদার, দূরে থাকুন। মোটেও গোসল করতে এই মুহূর্তে আমি ইচ্ছুক না। আরশ গাল ঠেলল জিভ দিয়ে। ভারী কি স্বরে বলল, আমি করিয়ে দেব, তোকে কষ্ট করতে হবে না। আপনার তো আসলেই লজ্জা টজ্জা কিছু নেই। এই, কথা বলতে বলতে বাহিরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় সে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। সেদিক থেকে চোখ সরিয়ে কথা শেষ করতে পারল না, তার উপর দ্বিতীয়বারের মতো ঝাঁপিয়ে পড়তে দেখা গেল আরশকে। ততক্ষণে বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি বেড়েছে। শব্দ বৃদ্ধি পেয়েছে। ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। নুসরাতের চোখের সামনে শুধু ভাসল দুটো চোখ এবং কানে বাজল কিছু মৃদু স্বরের গোঙানির মতো শব্দ। স্টপ লুকিং দ্য আদার ওয়ে, কিপ আইস অন মি। নুসরাত নাসির, এনজয় দিস মোমেন্ট।